সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। তালিমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ জাফরাট থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি, মোহাম্মদ রায়হানুল আলম। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের যে সভ্যতা অংশটা আছে এখান থেকে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে বসেই পড়াশোনার সাথে তোমরা সম্পৃক্ত আছে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো থেকেই আমরা আমাদের পাঠ গ্রহণ করছি। আমরা এখন সভ্যতা আলোচনা করছিলাম। তো আমরা মিশরের সভ্যতা আলোচনা করেছি। আমরা ইরাকে যে গড়ে ওঠা সভ্যতাগুলো, মেসোপটেমিয়া সভ্যতা আলোচনা করেছি। আমরা হযরত মুসা আলাইহিস সালামের যে তৌরাতের যে ভাষা, হিব্রু ভাষাভিত্তিক যে সভ্যতা, সেটাও আমরা আলোচনা করেছি, হিব্রু সভ্যতা। আজকে আমরা আলোচনা করব পাঠ 10 থেকে, প্রথম পত্রের 10ম পাঠ, গ্রিক সভ্যতা। তো তোমরা কলম এবং খাতার সঙ্গে নেবে। আমি যে বিষয়গুলো আলোচনা করব তোমরা চেষ্টা করবে সেগুলো যতটা পারো নোট নিতে। কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ক্লাস যে ফেসবুকে যাবে, তালিমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ ফেসবুক গ্রুপ, সেখানে তোমরা কমেন্ট করো। তোমাদের নতুন কিছু জানার বিষয় থাকলে সেটা আমি পরবর্তী সেশনে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো গ্রিক, আমরা খুব নাম শুনেছি যে গ্রিস একটা দেশ আছে যেখানে বলতে গেলে যে অলিম্পিক খেলার সূচনা হয়েছিল। একটা পাহাড়ি দেশ ইউরোপের। এই দেশের পরিচয় যদি আমরা জানতে চাই তাহলে আমাদের অনেকগুলো মানুষের বিষয় এসে যায়। যেমন মহাবীর আলেকজান্ডার, তার দেশ ছিল গ্রিক। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই সমস্ত মনীষীদের দেশ ছিল গ্রিস। তারা মানব সভ্যতায় অনেক অবদান রেখে গেছেন। এরকম অনেক বিষয়, অনেক প্রথিতযশা মানুষ, ব্যক্তি তারা গ্রিসে জন্মলাভ করেছেন এবং মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছেন। ইউরোপের যে আজকের সমৃদ্ধি, আজকের যে সভ্যতা সমগ্র ইউরোপ জুড়ে, এই গ্রিসই এর সূচনা করেছিল এবং এই গ্রিসই ইউরোপকে সমৃদ্ধ করেছে। তাহলে গ্রিক সভ্যতা কাকে বলছে বন্ধুরা? গ্রিক সভ্যতা হচ্ছে ডোরীয় ইজিয়ান অঞ্চলের অধিবাসীরা দীর্ঘকাল একসাথে বসবাস করে এক নতুন জাতি ও সংস্কৃতির জন্ম দেয়। এটি গ্রিক সভ্যতা নামে পরিচিত। এটি খ্রিস্টপূর্ব অব্দ থেকে শুরু করে 338 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। তো গ্রিসের ভৌগোলিক অবস্থানটা কি? গ্রিস হলো ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থিত বলকান উপদ্বীপ। এই বলকান উপদ্বীপে দক্ষিণে ইজিয়ান সাগর ও আয়োনিয়ান সাগর বেষ্টিত ছোট্ট পাহাড়ি দেশ গ্রিস। এখানের ভূপ্রকৃতি 3 ভাবে বিভক্ত। একটা হলো দক্ষিণ, একটা হলো মধ্য এবং উত্তর গ্রিস। আমি একটু আগেই বলছিলাম মহাবীর আলেকজান্ডার, উনি 336 থেকে 323 খ্রিস্টপূর্ব অব্দ, তখন উনি মেসিডোনিয়ার অধিপতি ছিলেন।
তিনি দিগ্বিজয়ী আলেকজান্ডার। তো এই আলেকজান্ডারের শাসনামলে গ্রিসের সেই ছোট্ট রাষ্ট্রটার পরিধি অনেক বিস্তৃতি লাভ করেছিল। আলেকজান্ডার বিশ্বজয়ের তত্ত্বই ব্যক্ত করেছিলেন এবং উনি অনেকটাই সফল হয়েছিলেন। তখনের ভৌগোলিক অবস্থা, স্থলভূমি যতটা জানা ছিল তার অনেকখানি উনি দখল করতে পেরেছিলেন এবং এই সীমানা মিশর, প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান হয়ে ভারতবর্ষের প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। বন্ধুরা, আমি আজকে আমার এই ক্লাস খুবই সংক্ষিপ্ত করব, কারণ আজকে এই গ্রিক সভ্যতার পুরোটা আমরা আলোচনা করব না, শুধু আজকে সূচনাটা করছি। তো গ্রিকদের রাজনৈতিক ইতিহাস কি? গ্রিকদের রাজনৈতিক ইতিহাস দুটো ভাগে ভাগ। একটা হলো গ্রিক সভ্যতার দুটোর অংশ, একটা হলো হেলেনিক যুগ আর একটা হলো হেলেনিস্টিক যুগ। তো হেলেনিক যুগ কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে যে মাইসেনীয় সভ্যতার পতনের পর গ্রিক মূল ভূখণ্ডের 45,000 বর্গ মাইল জুড়ে একটি নতুন সভ্যতার যাত্রা শুরু হয়। দেবতা ডেউক্লিয়ন এর পুত্র গ্রিক বীর হেলেনের নাম অনুসারে এটি হেলেনিক সভ্যতা নামে পরিচিতি লাভ করেছে এবং এটা 336 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটা চলমান ছিল। তো আমাদের এই হেলেনিক সভ্যতার আরও বাকি অংশ এবং হেলেনিস্টিক সভ্যতার এই বাকি অংশগুলো আমরা আমাদের আগামী ক্লাসে আলোচনা করব। এবং তোমরা এই যে আমি সূচনা ক্লাসটা যেটা নিলাম আজকে গ্রিক সভ্যতার উপরে, এই অংশটা তোমরা একটু আশ্বস্ত করো, পড়ো। আগামী দিন তোমাদের সঙ্গে বাকি অংশ নিয়ে কথা হবে এবং তোমরা যদি এই গ্রিক সভ্যতাটা মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমাদের মেধার অনেক বিকাশ ঘটবে। আজকে আমরা যে অবস্থানে এসেছি, এই যে সভ্যতা আমরা পড়াশোনা করছি, আমরা বই পুস্তক পড়ছি, তার অনেক কিছুই গ্রিক সভ্যতা থেকে আমরা পেয়েছি, যে কারণে আমাদের গ্রিক সভ্যতা গুরুত্ব সহকারে পড়া উচিত। ধন্যবাদ তোমাদের। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।